বিপিএল নিয়ে 2 বছরের মধ্যে তামিমের মত পরিবর্তনে হতবাক সাবেক বোর্ড প্রধান ফারুক আহমেদ। ক্ষমতার দ্বন্দ্বে আটকে আছে দেশের ক্রিকেট, প্রশ্ন তুললেন কোয়াব নিয়ে। ইনজুরি ব্যবস্থাপনায় রিহ্যাবিলিটেশন সেন্টার করার পরিকল্পনা বিসিবির মেডিকেল বিভাগকে ঢেলে সাজাতে চান কমিটির প্রধান। নিজস্ব অ্যাম্বুলেন্স ইউনিটের চিন্তা। ভারতকে জিততে দিল না সোনাল দিনুশা। টুইন সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে বাঁচালেন বাঁহাতি ব্যাটার। টপ এন্ড টি-20তে নিউজিল্যান্ড এ দলকে হারালো বাংলাদেশ। কোচ সমস্যার সমাধান না করেই উজবেকিস্তান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেননি ফুটবলাররাও, জেরার মুখে অসহায় টিম ম্যানেজার। এবং মোহামেডানের ফুটবলারদের নিয়েই শুরু জাতীয় দলের আসিয়ান কাপ প্রস্তুতি ক্যাম্প। কাল থেকে মাঠের অনুশীলন। হামজা সমিতদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন হেড কোচ। দুই বছরের ব্যবধানে তামিম ইকবালের ভিন্ন দুই রূপ। বিসিবিতে বিপিএল আয়োজনে বাধ্য করা সাবেক এই অধিনায়ক ক্রিকেট বোর্ডের মসনদে যখন বসেছেন তখন বলছেন ভিন্ন ধরনের কথা। তামিমের এমন পরিবর্তন দেখে হতবাক সাবেক বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। প্রশ্ন তুলেছেন ক্রিকেটারদের সংগঠন খ্যাত কোয়াবের অবস্থান নিয়েও। তার দাবি, ক্ষমতার দ্বন্দ্বের মাঝে আটকে আছে দেশের ক্রিকেট। ফারুক আহমেদের সাক্ষাৎকার নিয়েছি আমি, আজ দেখুন প্রথম পর্ব। দর্শক, কারিগরি জটিলতার কারণে সংবাদটি এখনই প্রচার করা যাচ্ছে না, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বিসিবিতে সংকট, তৎকালীন বোর্ড পরিচালকদের অবস্থান আর সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ভূমিকা নিয়ে ফারুক আহমেদের সাক্ষাৎকার। লিটন দাসের ইনজুরির স্ক্যান রিপোর্টে ভুল ছিল না, বোঝার ভুলে টাইগার অধিনায়ককে চোট ধাঁধায় আটকে থাকতে হয়েছিল বলে জানিয়েছেন বিসিবি মেডিকেল কমিটির চেয়ারম্যান ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। এবার তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগকে ঢেলে সাজাতে চান তিনি। পূর্বাচলে স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরির পরিকল্পনা বিসিবির। একটি নিজস্ব অ্যাম্বুলেন্স ইউনিট নিয়েও কাজ করছে মেডিকেল বিভাগ। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফ মাসেল ইনজুরিতে পড়েন লিটন দাস। স্ক্যান করে রিপোর্ট দেখে বিসিবি মেডিকেল বিভাগ জানায় লিটনের ইনজুরি গুরুতর নয়, খেলতে পারবেন টি-20 সিরিজেও। দলের সঙ্গে চট্টগ্রামে গেলেও খেলতে না পারায় জিম্বাবুয়ে সফরের জন্য প্রস্তুত হন লিটন। পায়ে ব্যথা অনুভব করায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট না খেলে দেশে ফেরেন টাইগার অধিনায়ক। এরপর দেশের বাইরে চিকিৎসা নিয়ে তিনি ফিট হন অস্ট্রেলিয়া সফরের জন্য। এই ইনজুরির গোলক ধাঁধায় লিটনের ম্যাচ আর বিসিবির বহু টাকা জলে গেছে। বলা হয়নি যে রিপোর্ট ঠিক ছিল না, রিপোর্ট ঠিক ছিল। রিপোর্টে বলা হয়েছিল যে তার এখানের মধ্যে যে গ্রেড 1 ইনজুরি আছে। প্রথম এই রিপোর্টটা করা হয়েছে, মানে প্রথম যে স্ক্যানটা করা হয়েছে সেটা 2 দিন পরে করা হয়েছে। সেকেন্ড স্ক্যানটা ছিল সেটা 14 দিন পরে করা হয়েছে। দুটো স্ক্যানের মধ্যেই আমি নিজে মেডিকেল পার্সন, আমি প্রফেসর অফ ডার্মাটোলজি। আমরা এগুলা লম্বা সময় ধরে দেখে আসছি, করে আসছি। আমি দায়িত্ব নিয়ে বলছি দুটো রিপোর্টের মধ্যেই ঠিক মতোই আসছিল। প্রায় 1300 কোটি টাকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের অগ্রগতি নেই। ধনী ক্রিকেট বোর্ডের কাতারের প্রথম সারির দিকে বিসিবি থাকলেও নেই কোনো ভালো রিহ্যাব সেন্টার। ছোটখাটো চোটের জন্য তাসকিন নাহিদদের ছুটতে হয় বিদেশে। এবার মেডিকেল বিভাগকে ঢেলে সাজাতে চান কমিটির চেয়ারম্যান ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। চেষ্টা করছি যে আমরা একটা স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন অ্যান্ড সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা, একেবারে উন্নত বিশ্বের মডেলে যেটা করা দরকার সেটা আমরা ইনশাআল্লাহ আমাদের পূর্বাচলে যে বড় সেন্টার অফ এক্সেলেন্স গঠিত হবে, তৈরি হবে, সেখানের মধ্যে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। ইমিডিয়েটলি আমরা একটা অ্যাম্বুলেন্সের প্ল্যান করছি। রিজিয়নালেও চিন্তা করছি যে 5টা ভেন্যু আছে আমাদের এখানে, ওখানে একজন ডাক্তার, একটা ফিজিও, একটা ট্রেনার এরকম নিয়োগ করা যায় কিনা সে নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। অনেক সময় খেলোয়াড়রা নিজের ইনজুরি লুকিয়ে মাঠে নেমে পড়েন, দেশের স্বার্থে খেলিয়ে দেন টিম ম্যানেজমেন্ট। এবার তা হবে না বলেই নিশ্চিত করেছেন বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান। আমরা প্রোটোকল ব্রেক করেছি আগে। আমরা হয়তোবা কেউ একজন রিকোয়েস্ট করেছে আমাদেরকে যে এই প্লেয়ারকে একটু আগেই রিহ্যাবিলিটেট করা যায় কিনা। আমরা এই সমস্ত জিনিসে কম্প্রোমাইজ করেছি, আর কম্প্রোমাইজ করবো না। আমরা একদম
পিওর মেডিকেল প্রোটোকল অনুযায়ী চলবে এবং আমাদের কথা ছাড়া কেউ কিছু করতে পারবে না। দ্রুতই বোর্ডের মেডিকেল বিভাগের চিত্র পরিবর্তন করে দিতে চান শামীম। সামনে বিদেশ থেকে ক্রিকেটাররা এ দেশে চিকিৎসা নিতে আসবে বলে আশা তার। বিদেশ থেকে আসলে বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে, আমরা বাইরে যেতে হবে না। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। কারণটা হচ্ছে 2 বছরের ব্যবধানে তামিম ইকবালের ভিন্ন দুই রূপ। বিসিবিকে বিপিএল আয়োজনে বাধ্য করা সাবেক এই অধিনায়ক ক্রিকেট বোর্ডের মসনদে বসে বলছেন ভিন্ন ধরনের কথা। তামিমের এমন পরিবর্তন দেখে হতবাক সাবেক বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। প্রশ্ন তুলেছেন কোয়াবের অবস্থান নিয়েও। তার দাবি, ক্ষমতার দ্বন্দ্বে আটকে আছে দেশের ক্রিকেট। ফারুক আহমেদের সাক্ষাৎকার নিয়েছি আমি, আজ দেখুন প্রথম পর্ব। বর্তমান বোর্ড প্রেসিডেন্ট তার আরও ন্যাশনাল টিমের প্লেয়াররা এসে বলল, আপনি ফরমার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, আপনার একটা আলাদা দায়িত্ব আছে প্লেয়ারদের প্রতি। আমরা দরকার হলে 25-30% লেস টাকায় খেলবো, যেমন দ্যাট ওয়াজ দ্য প্রেশার আই ফেল্ট। 2024-এর সেপ্টেম্বর মাস একদল ক্রিকেটার নিয়ে তৎকালীন সভাপতি ফারুক আহমেদকে বিপিএল আয়োজনে এক প্রকার বাধ্যই করেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আপাতত স্টপ করলাম, স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু। ঠিক 2 বছরেরও কম সময়ে ভিন্ন রূপে তামিম। বিপিএল এবার তার কাছে স্রেফ লোকসানের টুর্নামেন্ট। যদিও ফারুক আহমেদের দাবি, আর্থিক লাভ ক্ষতির হিসেব টানলে কোনো ধরনের ক্রিকেটই এই দেশে আয়োজন সম্ভব নয়। ক্রিকেট উন্নয়নে যে টুর্নামেন্টগুলো করি, ন্যাশনাল লিগ হয়তোবা 15 কোটি টাকা টুর্নামেন্ট, প্রিমিয়ার লিগ হয়তোবা 10 কোটি টাকা টুর্নামেন্ট, একটা টুর্নামেন্ট থেকে তো কোনো পয়সা আমরা কামাই না। তাহলে আমরা তো এগুলো বন্ধ করে দিতে পারি। নতুন বোর্ড তো 8 মাস সময় পাইল এবং বোর্ডে তো অত্যন্ত প্রভাবশালী কিছু লোকজন আছেন যারা প্রত্যেকে যে দায়িত্ব নিতে একটা করে টিম আনবে, আপনি 5টা টিম দিয়ে করে দেন। আর দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাতিলের পরেও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নীরবতা দেখে হতবাক সাবেক বোর্ড প্রধান। প্রশ্ন তুলেছেন এই সংগঠনের যৌক্তিকতা নিয়েও। প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এখন কোনো কথা বলে না, বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে, এটা আই এম শিওর। মানে আগে কখনো হলে আন্দোলন ডেইলি আমরা মানববন্ধন দেখতাম। আমি কখনো শুনি নাই কারেন্ট প্লেয়াররা শুধু কোয়াবের সদস্য হবে। এটা কি অর্গানাইজেশন? এটা আমার কাছে মনে হয়েছে একটা বার্গেনিং চিপ, যে বার্গেনিং চিপের একজন হেড আছেন, তার কথা শুধু চলবে। সাবেক অধিনায়ক, সাবেক প্রধান নির্বাচকের পর সাবেক বোর্ড প্রধান, বৈচিত্র্যময় যাত্রায় দেশের ক্রিকেটকে নানানভাবে দেখা ফারুক আহমেদের মাঝে এখন একরাশ হতাশা। ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত বিসিবি, এমনটাই তার মত। তামিম তো আমাদের দেশের একটা ব্র্যান্ডের মতো। সে হয়তোবা ইন্ডিয়াতে ফোন করতে পারবে, পাকিস্তানে ফোন করতে পারবে। বুলবুল যেমন ডেভেলপমেন্টে খুব ভালো, আমি আবার যেমন ওভারঅল চিন্তা করতে পারি। সো হ্যাঁ, এই মেধাগুলো যদি কাজে লাগানো যায়, আমার মনে হয় খুব ভালো কিছু করা যেতে পারে। বাট আমি খুব বেশি আশাবাদী না। প্রবলেমটা হলো যে 3 জন যদি প্রেসিডেন্ট হতে তাহলে তো সমস্যা। বিপিএল বাতিল হওয়ায় আর্থিকভাবে বড় ধাক্কার অপেক্ষায় স্থানীয় ক্রিকেটার আর কোচিং স্টাফ। অবশ্যই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট স্থগিত হওয়ার সংস্কৃতি নতুন কিছু নয়। নানান সময়ে নানান অজুহাতে বিপিএল এর আগেও আয়োজন হয়নি একাধিকবার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বিসিবিতে সংকট, তৎকালীন বোর্ড পরিচালকদের অবস্থান আর সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ভূমিকা নিয়ে ফারুক আহমেদের সাক্ষাৎকার প্রচারিত হবে 2য় পর্বে। ডারউইনে বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ। তবে ম্যাকাইতে আরও একটু প্রতিরোধ আশা করেছিলেন তিনি। যদিও বাংলাদেশের প্রশংসা করলেও বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের সমালোচনায় মুখর এই অজি কিংবদন্তি। তার মতে, টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগের মোহে অন্ধ ব্যাটসম্যানরা ভুলে গেছে কি করে খেলতে হয় টেস্ট। ক্রিকেটারদের টেস্ট খেলায় আগ্রহ বাড়াতে আর্থিক সুবিধা বৃদ্ধির পরামর্শ সাবেক এই অজি অধিনায়কের। ভয় ডরহীন বাংলাদেশের টেস্ট আধিপত্য। অস্ট্রেলিয়ার মাটিতে বাঘের গর্জনে কাঁপল কামিন্স, স্মিথ, স্টার্ক, হ্যাজেলউডদের বিশ্বসেরা দল। টাইগারদের পারফরম্যান্সে যার পরনায় মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ। তার কণ্ঠে শান্ত বাহিনীর ভূয়সী প্রশংসা। বাংলাদেশ চাইলেই টেস্ট সিরিজটা 2-0-তে জিততে পারত বলে মনে করেন তিনি। ডারউইন টেস্টে বাংলাদেশের খেলা দেখে ওয়াহের চির যৌবন ফর্মে থাকা সময়ের কথা মনে পড়ে। এভাবেই 5 দিন ধৈর্যের পরীক্ষা দিয়ে প্রতিপক্ষকে অসহায় করে সবকটি সেশন জিতে নিত অজিরা। টেস্টে অস্ট্রেলিয়ার এখন যেমন দাপট, 90-এর দশকে ততটাই ভয়ঙ্কর ছিল ওয়ালশ অ্যামব্রোসের ওয়েস্ট ইন্ডিজ।
ঘরের মাঠে টেস্টে ক্যারিবীয়দের 15 বছরের অপরাজিত থাকার রেকর্ড ভাঙে স্টিভ ওয়াহের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার কাছে। 5 দিনের টেস্ট খেলার আমেজটা ফিকে হয়ে যাচ্ছে দিন দিন। স্টিভ ওয়াহ বড্ড হতাশ বর্তমান প্রজন্ম নিয়ে। স্পষ্ট জানালেন এখনকার ক্রিকেটাররা জানেই না কিভাবে খেলতে হয় টেস্ট। ক্রিকেটের আভিজাত্যপূর্ণ এর সংস্করণে ভালো করতে পছন্দের হুক শট খেলা ছেড়েছিলেন স্টিভ ওয়াহ। উইকেটে থিতু হতে সাবেক এই অজি অধিনায়ক উজাড় করে দিতেন নিজের সবটা। একজন খেলোয়াড় ভালো ক্রিকেটার হতে চাইলে সে অবশ্যই টেস্ট খেলবে, আর যদি কোনো ক্রিকেটার প্রচুর অর্থ উপার্জন করতে চায় তবে টি-20 লিগে দৌড়াবে। তবে খেলোয়াড়দের নেয়া কোনো সিদ্ধান্তের জন্য আমি কাউকে দোষ দেই না, তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন টেস্ট ক্রিকেটে খেলাটা অব্যাহত থাকে। এজন্য অবশ্যই টেস্ট ক্রিকেটারদের বেতন বাড়াতে হবে। বর্তমান ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের প্রতি অনীহা, 2-3 দিনের টেস্ট ম্যাচগুলো শেষ হওয়ার পেছনে বিশ্বব্যাপী চলা টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগকে বড় কারণ মনে করেন স্টিভ ওয়াহ। তিনি ভালো করেই জানেন 5 দিনের টেস্ট খেলার চেয়ে একবেলা সংক্ষিপ্ত ফরম্যাটে খেলে বেশি টাকা ও জনপ্রিয়তা পাওয়া যায়। তাই সাবেক অজি অধিনায়কের পরামর্শ অনতিবিলম্বে টেস্ট খেলুড়ে ক্রিকেটারদের বেতন ভাতা বাড়ানোর। টেস্ট ক্রিকেটে কখনো কখনো আপনাকে মাটি কামড়ে পড়ে থাকতে হয়। রান পাওয়ার জন্য হয়তো টানা 3-4টি মেডেন ওভার খেলতে হতে পারে, এতে ব্যাটিং দেখতে দৃষ্টিকটু হয়। বর্তমান ক্রিকেটাররা তো স্রেফ টি-20 বোঝে। সত্যি বলতে টেস্টের আমেজ হারিয়ে গেছে। আমরা টেস্টের জন্য অনেক বিসর্জন দিয়েছি। সাবেক অজি অধিনায়ক তার ক্যারিয়ারে 168 টেস্টে 10,000-এর বেশি রান করেছেন, হাঁকিয়েছেন 32টি শতক, আর একটি দ্বি-শতক আছে তার নামের পাশে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। টপ এন্ড টি-20-র খবর। ডারউইনে আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ। জাতীয় দলের টেস্ট জয়ের পর এবার টি-20তেও দাপট দেখাচ্ছে এইচপি ইউনিট। নিউজিল্যান্ড এ দলকে 23 রানে হারিয়ে টুর্নামেন্টের সেমিতে এক পা দিয়ে রেখেছে ইরফান শুক্কুরের দল। শুরুতে ব্যাট করে 5 উইকেটে 181 রান করে বাংলাদেশ। জবাবে 158 থামে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরত যান জিসান আলম। পরে হাবিবুর রহমান সোহানকে নিয়ে পাল্টা আক্রমণ করেন আরিফুল। অন্য পাশে সোহান ছিলেন ধীরস্থির। বাহাতি আরিফুলের ঝড়ে উড়ে যায় কিউই বোলাররা। 48 বলে 71 রানের ঝলমলে এক ইনিংস খেলেন তিনি। 7টা 4-এর সঙ্গে মারেন 2 ছক্কা। আরিফুলের পর দলের রান বাড়ানোর দায়িত্ব নেন সাব্বির রহমান। তিনি ছিলেন আরও বিধ্বংসী। 36 বলে অপরাজিত ছিলেন 62 রানে। 5 উইকেটে 181 রানের সংগ্রহ পায় বাংলাদেশ এইচপি। জবাবে কখনোই জয়ের পথে থাকতে পারেনি নিউজিল্যান্ড এ দল। ম্যাক্স চু এবং ম্যাথু বয়েল ছাড়া বলার মতো রান পায়নি আর কেউ। 3টি করে উইকেট নেন রাকিবুল ও রিপন। 158 রানে শেষ হয় ব্ল্যাক ক্যাপদের ইনিংস। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্দার্ন টেরিটরির মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি। কাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন টুর্নামেন্ট জিডি ট্রফি। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের মুখোমুখি হবে অনূর্ধ্ব 17 দল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু সকাল 9:30টায়। অনূর্ধ্ব 17, 19 ও 23 দলের এই টুর্নামেন্টের আগে নিজেদের মিরপুরে প্রস্তুতি সেরেছে ক্রিকেটাররা। জিডি টুর্নামেন্টে জুনিয়র ক্রিকেটারদের চ্যালেঞ্জ নিতে হবে অনূর্ধ্ব 23 খেলোয়াড়দের। সেই পরীক্ষায় উতরাতে দিনভর অনুশীলনে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন জুনিয়র টাইগাররা। এই টুর্নামেন্টে অনূর্ধ্ব 17 দলের নেতৃত্ব দেবেন হোসাইন শেখ, 19 দলের জাওয়াদ আবরার, আজিজুল হাকিমদের অধিনায়ক কামাল সিদ্দিকী। এছাড়া অনূর্ধ্ব 23 দলের ক্যাপ্টেন ফরিদ হোসাইন ফয়সাল। পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা দুদল নিয়ে 9 সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে জিডি ট্রফির। ইন্ডিয়া শ্রীলঙ্কার টেস্ট সিরিজের খবর। সাদা পোশাকের আভিজাত্যের ক্রিকেটে অবিশ্বাস্য এক প্রতিরোধের গল্প লিখল শ্রীলঙ্কা। কলম্বোতে 5ম দিনের নাটকীয়তায় শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো টিম ইন্ডিয়ার। ম্যাচের নায়ক 2 ইনিংসে সেঞ্চুরি করা লঙ্কান ক্রিকেটার সোনাল দিনুশা। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। আর সিরিজ সেরা হয়েছেন ভারতীয় ব্যাটার দেবদূত পাড্ডিকাল। সিরিজ ড্র হলো 1-1 ব্যবধানে। সিংহালিস স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে 5ম দিনের খেলা যখন শুরু হয় তখন ফলো অনে পড়া শ্রীলঙ্কার হাতে ছিল মোটে 4 উইকেট। সামনে পুরো একটা দিন আর ভারতীয় স্পিনারদের তাণ্ডব। কিন্তু এই কঠিন চ্যালেঞ্জকেও পাত্তা না দিয়ে নিজের খেলাটা খেলে গেলেন সোনাল দিনুশা। এই বাহাতি ব্যাটারের টুইন সেঞ্চুরিতে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হলো শুভমান গিলের দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন অনেকটা ধাক্কা খেল টিম ইন্ডিয়ার।
সোনাল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 133 রানে, আর তার সঙ্গী হয়ে শেষ পর্যন্ত ছিলেন আসিফা ফার্নান্দো। একের পর এক বোলার বদলিয়েও এই জুটি ভাঙতে পারেনি ভারত। শেষে 154 ওভার ব্যাটিং করে 429 রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা, কিন্তু সে পর্যায়ে আর রান তাড়া না করে ড্র মেনে নেয় ইন্ডিয়া। এবার দেশের ফুটবল। জেরার্ড জোন্সকে বরখাস্ত করা হয়নি। অনূর্ধ্ব 20 দলের দায়িত্বে আছেন এই ব্রিটিশ কোচ। দলের সঙ্গে যাচ্ছেন উজবেকিস্তান, নিশ্চিত করেছে দলের ম্যানেজার। উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে টিম ম্যানেজমেন্ট, কিন্তু সংবাদ সম্মেলনে প্রধান কোচ বা কোচিং স্টাফের কোনো সদস্যের উপস্থিত না থাকার বিষয়টি আরও জোরালো করেছে দলের কোচিং স্টাফদের অন্তর্কালীন দ্বন্দ্বের বিষয়টি। গেল 25 আগস্ট এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে যাওয়া অনূর্ধ্ব 20 দলের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে ফুটবল ফেডারেশন। ঠিক তার আগে গণমাধ্যমে দলের প্রধান ও সহকারী কোচ জেরার্ড জোন্স ও আতিকুর রহমান মিশুর হাতাহাতির খবর আসে। গুঞ্জন ওঠে জেরার্ডকে বরখাস্ত করেছে বাফুফে। এ বিষয়ে দুদিন মুখে কুলু পেটেছিল ফুটবল ফেডারেশন। অবশেষে হলো স্থগিত হওয়া সেই সংবাদ সম্মেলন। সেখানেও দেখা গেল নজিরবিহীন দৃশ্য। দেশ ছাড়ার আগে অনূর্ধ্ব 20 দলের সংবাদ সম্মেলনে ছিলেন না দলের কোচিং স্টাফের কোনো সদস্য বা খেলোয়াড়। অপেশাদারিত্বের চূড়ান্ত এক নিদর্শন স্থাপন করল ফুটবল ফেডারেশন। সংবাদ সম্মেলনে আসেন দলের ম্যানেজার ও টেকনিক্যাল ডিরেক্টর। বড় এই মিশনের আগে তাই জানা যায়নি দলের প্রস্তুতি বা লক্ষ্যর কথা। বারবার উঠে আসে হেড কোচ ও সহকারী কোচের বিরোধের বিষয়টি। সেই প্রেক্ষাপটে কোচের অনুপস্থিতি যেন ব্যাপারটাকে আরো ঘোলাটে করে দেয়। পরিস্থিতি ঠিক কী পর্যায়ে রয়েছে সে বিষয়ে সংবাদ সম্মেলনে মেলেনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা। এখানে কি ঘটেছে আপনারা তো বিভিন্ন সময় দেখেছেন কি হয়েছে, বাট ওইটা তো আমাদের ইন হাউস, আমরা একদম চূড়ান্ত চুলচেরা বিশ্লেষণ করছি কি হয়েছে, কি হতে পারে, কি ভবিষ্যতে আমরা প্রিভেন্ট করতে পারি। এই জিনিসগুলি নিয়ে আমরা পরে আপনাদেরকে অবশ্যই ডিটেইলস জানাবো। আমাদের হেড কোচ নাই, আজকে কোনো প্লেয়ার নাই, আজকে প্রেস কনফারেন্সে ইটস নট নর্মাল, এটা আমরা উই অ্যাকসেপ্ট দ্যাট। মিডিয়াতে কয়েকটা নিউজও আসছে টিমকে নিয়ে, যেটা আসলে একটু ডিসরাপটিভ টাইপের ছিল। তবে মাঠের প্রস্তুতি নিয়ে আশাবাদী টিম ম্যানেজার ও টেকনিক্যাল ডিরেক্টর। দলে আছে বাংলাদেশি বংশোদ্ভূত 5 বিদেশি ফুটবলার। তাদের দিকে তাকিয়ে থাকবেন অনেকে, আছে বড় প্রত্যাশাও। যদিও এই ফুটবলারদের নিয়ে কোচের পরিকল্পনার কথা জানা যায়নি। We have a very good squad depth. We have a strong team. The players are in very good physical condition. এবং most importantly, they're playing together as a team, and they're happy working together as a team. Everybody knows their role. Our team here, we are quite hopeful. We are confident that this team can perform well. Will we bring the results that we are expecting? Gerard Jones is the head coach. He's an accomplished head coach. He is very confident that this team can bring the results that we are expecting. দুধাপে উজবেকিস্তান গেছে অনূর্ধ্ব 20 দল। আগামী সোমবার শুরু হবে বাছাই পর্ব। বি গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও সিরিয়া। আমরা দুইটা ভাগে যেতে হচ্ছে। নূরে জান্নাত, সময় সংবাদ। অবশেষে মোহামেডানের ফুটবলারদের নিয়ে শুরু হলো ফিফা আসিয়ান কাপ প্রস্তুতির জাতীয় দলের ক্যাম্প। শুরুতে ফুটবলার না ছাড়লেও পরে খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য অনুমতি দেয় সাদা কালোরা। এদিকে ক্লাবগুলো প্রাক মৌসুম প্রস্তুতি শুরু না করার কারণেই আগেভাগে জাতীয় দলের ক্যাম্প ডাকা হয়েছে বলে জানিয়েছেন টিম ম্যানেজার। আর বিদেশিরা কবে দলের সঙ্গে যোগ দেবেন তা ঠিক করবে হেড কোচ। মন্তব্য বাফুফের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেনের। ফিফা আসিয়ান কাপের প্রস্তুতির জন্য একটু আগেভাগেই ক্যাম্প ডেকেছেন টমাস ডুলি। নতুন কাউকে না নিয়ে নিজের চেনা আগের 28 জনকেই বেছে নিয়েছেন তিনি। বাফুফের দেয়া সময় মতো বৃহস্পতিবার গুলশানের 5 তারকা হোটেলে নিজেদের নাম লেখান ফুটবলাররা। শুরুতে শঙ্কা থাকলেও একটু পরই দেখা যায় মোহামেডানের ফুটবলারদেরও। ফেডারেশন থেকে চিঠি না পাওয়ার কারণে ফুটবলার না ছাড়ার গোঁ ধরেছিল সাদা কালোরা।
পরে বাফুফের আনুষ্ঠানিক পত্র পেয়ে ফুটবলারদের গ্রিন সিগন্যাল দেয়া হয় বলে জানিয়েছেন ক্যাম্পে আসা খেলোয়াড়রা। এদিকে ক্লাবগুলো প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করতে না পারার কারণেই একটু তাড়াহুড়ো করে ক্যাম্পের পরিকল্পনা নিয়েছে বাফুফে। মূলত 3 মাস খেলার বাইরে থাকা ফুটবলারদের ফিটনেস ঠিক রাখার জন্যই এভাবে প্ল্যান সাজানো হয়েছে বলে জানিয়েছেন টিম ম্যানেজার। দল বদলের যে জিনিসটা চলছে সেটা এখনো চলমান আছে। 3 তারিখ পর্যন্ত আমাদের দল বদল ডেট আছে। তো সেই অনুযায়ী প্লেয়াররা কিন্তু তাদের প্রতিটা ক্লাবের প্রি সিজন শুরু করার জন্য প্রতিটা ক্লাবে প্রতিটা প্লেয়ারকে কল করেছিল। তো আমরা যেহেতু ক্লাবগুলো এখনো শুরু করতে পারেনি দেখে বিদায় ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কোচের সাথে বলে আমরা আগে থেকে শুরু করার চেষ্টা করি। দেশের বাইরের বিভিন্ন ক্লাবে থাকা হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমেদুল এবং তারিক কাজীরা কবে দলের সঙ্গে যোগ দেবেন এই প্রশ্ন এখন চারদিকে। আসিয়ান কাপে আদৌ তাদের সবাইকে পাওয়া যাবে কিনা আছে সে আলোচনাও, কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন। পরিষ্কার জানালেন কবে কোথায় যোগ দেবেন প্রবাসী ফুটবলাররা। কোচের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে, আমাদের সাথে যোগাযোগ আছে। কোচ তার প্ল্যানিংটা দিবে, প্লেয়াররা যেহেতু তাদের একটা লিগ খেলার ব্যস্ততা রয়েছে, ওই ব্যস্ততাটা কমলে হয়তো তারা আমাদের সাথে এখানেও জয়েন করতে পারে অথবা ওইখানে গিয়েও জয়েন করতে পারে। এটা বলতে পারবো তাদের ব্যস্ততার উপর, এবং কোচের সাথে অলরেডি তাদের কথা হয়েছে, কোচ এই প্ল্যানিংটা করেছে। ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ফিফা আসিয়ান কাপের এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। প্রথম ম্যাচ 25শে সেপ্টেম্বর। সে লক্ষ্যেই আপাতত হোটেলে ফিটনেস নিয়ে কাজ করবেন ফুটবলাররা। শুক্রবার থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে মাঠের অনুশীলন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ফিফা আয়োজিত আসিয়ান কাপে ভালো করতে পারলে বদলে যাবে বাংলাদেশের ফুটবলের চিত্র। এ গ্রুপের প্রতিপক্ষ সিঙ্গাপুর, মালয়েশিয়াকে হারানোর সামর্থ্য আছে লাল সবুজের। হোম কন্ডিশনে ইন্দোনেশিয়াকেও কঠিন হলেও তাদের বিপক্ষে দারুণ কিছু করা সম্ভব বলে মনে করেন ডিফেন্ডার তপু বর্মন। এই টুর্নামেন্ট থেকে পাওয়া অভিজ্ঞতা ঘরের মাঠে সাব চ্যাম্পিয়নশিপেও বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস তার। ভারতের সরে যাওয়ায় সুযোগটা এসেছে হুট করে, তবে ফিফা আয়োজিত আসিয়ান কাপের মঞ্চে সাফল্য পেলে পুরো বিশ্বই নতুনভাবে চিনবে বাংলাদেশকে। আর এই সুযোগটাই কাজে লাগাতে হবে লাল সবুজের। সামনে কঠিন চ্যালেঞ্জ, তবে অসম্ভব নয়। আসিয়ান কাপের এই গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। র্যাঙ্কিং সামর্থ্য 3 দলই লাল সবুজের চেয়ে অনেক এগিয়ে, তবে বাংলাদেশের শক্তি মানসিকতা। আমাদের যে টিমের আসলে যে চিন্তাধারা, আমরা কিন্তু খেলার আগে হারিনি। এই 3টা ম্যাচ আসলে এই 3টা ম্যাচ আমাদের দেশের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করবে। সিঙ্গাপুরের সাথে আমরা কিন্তু আমাদের হোমেও খুব ভালো খেলেছি, ওদের অ্যাওয়েতেও ভালো খেলেছি। সিঙ্গাপুরকে আমরা হারাইতে পারবো এবং মালয়েশিয়ার সাথে আমরা একটা স্ট্রং ম্যাচ খেলার চেষ্টা করবো। এবং ইন্দোনেশিয়ার মাঠে কিন্তু আমরা প্রায় 3 বছর আগে মেবি ড্র করে এসেছিলাম। তবে দেশের ফুটবলারদের জন্য বড় চ্যালেঞ্জ হবে রিদম ফিরিয়ে আনা, কারণ গেল মৌসুম শেষে লম্বা সময় খেলার বাইরে ফুটবলাররা। সান মারিনো ম্যাচও হয়েছে প্রায় 2.5 মাস আগে। কোচ থমাস ডুলিও খুব একটা সময় পাননি দলের সঙ্গে মানিয়ে নেয়ার। প্রথম সপ্তাহটা একটু ডিফিকাল্ট হবে, কারণ অনেক দিন ধরে আমরা ফুটবলের বাইরে, অনেক চ্যালেঞ্জ এবং এই জায়গায় অনেক সিনসিয়ারভাবে আমাদের সব কিছু করতে হবে, তার সাথে অনেক সিরিয়াস থাকতে হবে। কারণ কোচ আসলে এরকম একটা সময় তার প্রয়োজন ছিল এবং সেই সময়টা পাচ্ছে। 2টা বড় অ্যাসাইনমেন্ট, এক ফিফা কর্তৃক এক টুর্নামেন্ট, তার সাথে আপনার ধরেন সাব ফুটবল। তো এই যে এই সময়টা যে সে পাচ্ছে প্রায় 4 থেকে 5 উইকের একটা সময়, এই সময়টার মধ্যে আমাদের উভয়ের যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন এবং আমাদের যে সিরিয়াসনেসের প্রয়োজন, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে শো করতে হবে। এটা অনেক প্লাস পয়েন্ট। এই টুর্নামেন্ট শেষে ঘরের মাঠে নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে লাল সবুজ। আসিয়ান কাপে অংশগ্রহণ সাফ প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস তপুর। আমরা সাফ খেলবো নভেম্বরে, প্লাস তার আগে আমরা এত বড় একটা টুর্নামেন্ট খেলবো, এটা আসলে আমাদের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার। আমরা আসলে যেই রেজাল্টের জন্য অপেক্ষা করছি সেটা হলো বড় মঞ্চে আমরা ভালো পারফর্ম করতে চাই এবং বড় টিমকে হারাইতে চাই, এবং তার সাথে আমাদের নভেম্বর মাসে সাফ ফুটবল আসলে আমরা সাফ জিততে চাই। এদিকে বাংলাদেশ ব্রাজিল প্রীতি ম্যাচ এসেছে আলোচনায়, এর বাস্তবায়ন চান তপুরা। তো এটা যদি হয় আসলে এটা ড্রিম কাম ট্রু এবং ফুটবলের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি মনে করব। তামিম হোসেন, সময় সংবাদ। যারা আমরা আসলে এবারও আদালতের কাঠগড়ায় উঠতে হবে জিয়ান্নি ইনফ্যান্তিনোকে। ফিফা সভাপতির বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে সুইস আদালতে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে উয়েফা। গণমাধ্যমের খবর, ইনফ্যান্তিনোর বিরুদ্ধে 56 পৃষ্ঠার অভিযোগপত্র তৈরি করেছে উয়েফার আইনজীবীরা।
ফিফা সভাপতির চেয়ার থেকে উঠে এবার আদালতের চৌকাঠ মারাতে হবে ইনফ্যান্তিনোকে। অথই সাগরে ঠাঁই খুঁজে পাচ্ছেন না কোথাও। আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে ফেঁসে যাচ্ছেন ফিফা বস। তার বিরুদ্ধে সুইস আদালতে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে উয়েফা। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে উয়েফা আইনজীবীর 56 পৃষ্ঠার দাখিল করা নথিতে উঠে আসে ইনফ্যান্তিনোর বিভিন্ন অনিয়মের খবর। অভিযোগপত্রে নাম আছে ইনফ্যান্তিনোর কিছু আস্থাভাজন পরামর্শদাতা ও ফিফার শীর্ষ কর্মকর্তারও। ফেঁসে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল, কেননা তারাই কিনতে চেয়েছিল বিশ্বকাপের স্বত্ব। উয়েফার অভিযোগ, এই সত্য লেনদেনের প্রক্রিয়ায় যে চরম গোপনীয়তা অবলম্বন করা হয়েছিল তার কাঠামো, মূল্যায়ন, অর্থায়ন ও মার্কেটিং ফিফার ভাবমূর্তির মারাত্মক ক্ষতি সাধন করেছে। সত্য বিক্রির পরিকল্পনাতে ছিল না কোনো মানদণ্ড। স্বেচ্ছাচারী হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছে ইনফ্যান্তিনো, যা ফুটবলের জন্য ক্ষতিকর ছিল। উয়েফার সন্দেহ, বিশ্বকাপ সত্ত্ব বিক্রির আড়ালে নিজের স্বার্থ আদায় করার ফন্দি করেছিল ইনফ্যান্তিনো। সুইজারল্যান্ডের ফৌজদারি দণ্ডবিধির 158 অনুচ্ছেদের অধীনে করা হবে মামলাটি। অভিযোগ প্রমাণিত হলে নিজ দেশের কাঠগড়াতেই বিচার হবে ইনফ্যান্তিনোর। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এদিকে উয়েফার পক্ষ থেকে ফিফা অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলেও আসন্ন টুর্নামেন্টে ইউরোপের দলগুলো অংশ নেবে এমন খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তরুণ ফুটবলারদের জীবনের বড় সুযোগ থেকে বঞ্চিত না করতেই এমন সিদ্ধান্ত উয়েফার। তবে ফিফায় টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে ইনফ্যান্তিনোর। আগামী বছরের নির্বাচনে ইনফ্যান্তিনোকে সমর্থন দেবে না বলে জানিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ সহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর মালিকানা বিক্রির পরিকল্পনা সামনে এনেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস নামে এই প্রস্তাবটি তীব্র সমালোচনার মুখে পড়ে। ফুটবল সংশ্লিষ্ট অনেকেই মনে করেন এটা খেলার কাঠামোকেই বদলে দিতে পারে। ইউএফা কঠোর অবস্থান নিয়ে জানায়, প্রস্তাবিত পরিকল্পনা পুরোপুরি বাতিল না করলে ফিফার সব প্রতিযোগিতা বয়কট করবে ইউরোপের দেশগুলো। পোল্যান্ডে হতে যাওয়া অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপও বয়কটের ঘোষণা দিয়েছিল ইউএফা। তবে ফিফা শেষ পর্যন্ত সেই বিতর্কিত প্রস্তাব থেকে সরে আসায় ও ভবিষ্যতে এমন উদ্যোগ না নেয়ার প্রতিশ্রুতি দেয় বরফ গলতে শুরু করেছে। তরুণ ফুটবলারদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত ফিফা টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসছে ইউএফা। আসন্ন টুর্নামেন্টে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, স্বাগতিক পোল্যান্ড সহ 6টি ইউরোপীয় দল অংশ নেয়ার কথা রয়েছে। বয়কট হলে এই আসরই সবচেয়ে বড় ধাক্কা খেত। টুর্নামেন্ট বর্জনের হুমকি ইউএফা তুলে নিলেও ইনফান্তিনোর ওপর চাপ কমেনি এতটুকু, বরং আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ এই কর্মকর্তার বিরুদ্ধে একজোট হচ্ছে শক্তিশালী দেশগুলো। সর্বশেষ ধাক্কাটি এসেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির কাছ থেকে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী বছর হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে তারা আর ইনফান্তিনোকে সমর্থন দিচ্ছে না। ইউএফা সভাপতি আলেকজান্ডার সেফেরিনের অবস্থানের সঙ্গে একমত হয়ে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে তারা। ইউরোপিয়ান লিগসের প্রেসিডেন্ট ক্লদিয়াস শেফার জানিয়েছেন, ফুটবলের সর্বোচ্চ সংস্থায় আর কোনো ভবিষ্যৎ নেই ইনফান্তিনোর। ফিফার কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। শুধু ইউরোপই নয়, এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফ মুখ ফিরিয়ে নিয়েছে ইনফান্তিনোর কাছ থেকে। পরিস্থিতি এতটাই বেগতিক, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে এই সংস্থাগুলো। যদিও আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু দেশের সমর্থন এখনও আছে, তবে বাস্তবতা বলছে আগামী বছরের নির্বাচনে চতুর্থ মেয়াদে দায়িত্ব পাওয়া কঠিনই হতে চলেছে ইনফান্তিনোর জন্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে কঠিন পরিস্থিতির সামনে রিয়াল মাদ্রিদ। প্রথম ধাপেই লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ 6 সাবেক চ্যাম্পিয়ন। ইউরোপ সেরার ট্রফি পুনরুদ্ধার মিশনে বেশ বড় পরীক্ষা দিতে হবে মরিনিওর মাদ্রিদকে। প্রথম ধাপেই তাদের সামাল দিতে হবে আর্সেনাল, ইন্টার মিলান, পিএসভি, রোমা, লাইপজিগ কিংবা শাখতার দোনেস্কের মতো ক্লাবগুলোকে। এদিকে মোনাকোতে অনুষ্ঠিত ড্রতে প্রথম পর্বেই বার্সেলোনার সামনে পড়েছে বায়ার্ন মিউনিখ এবং পিএসজি। প্যারিসিয়ানদের আরেক ম্যাচ খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। আর্সেনালের সামনে রিয়াল ছাড়াও আছে বাভারিয়ানরা।
লিগ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ শুরু হবে আগামী 8 সেপ্টেম্বর। পরে শীর্ষ 8 দল উঠে যাবে শীর্ষ 16-তে। নবম থেকে 24তম দল খেলবে নকআউট প্লে অফ। জয়ী 8 দল যোগ দেবে সেরা 16-এ। লা লিগায় দাপুটে শুরুর পর এবার নিজেদের মাঠে নামছে বার্সেলোনা। ক্যাম্প নুতে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে কাতালানরা। বার্সা জয় দিয়ে নতুন মৌসুম শুরু করলেও বিলবাওর হয়েছে বিপরীত অভিজ্ঞতা। তাই জয়ে ফিরতে চায় ক্লাবটি। ক্যাম্প নুতে অপেক্ষা জমজমাট এক লড়াইয়ের। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে এই ম্যাচ। শুরুটা যেমন চেয়েছিল বার্সেলোনা ঠিক তেমনই হয়েছে। এলচের বিপক্ষে 5-0 গোলের জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে কাতালানরা দিয়েছে কড়া বার্তা। রাফিনিয়া ও ফেরমিন লোপেজের জোড়া গোলের সঙ্গে অভিষেকেই জালের দেখা পেয়েছেন কারিম আদেমি, আর বদলি নেমে অ্যান্থনি গর্ডন করেছেন 2টি অ্যাসিস্ট। এবার সেই ছন্দ নিজেদের মাঠে ধরে রাখার চ্যালেঞ্জ। প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও, যাদের শুরুটা হয়েছে ঠিক উল্টোভাবে। সেভিয়ার কাছে 3-1 গোলে হারা দলটা চাইবে বার্সার মাঠে ঘুরে দাঁড়াতে। তবে ম্যাচের আগে আলোচনায় হুলিয়ান আলভারেজের বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন। অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েনের খবরের মধ্যেই বার্সার সঙ্গে তার নাম জড়িয়েছে। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে তাই বার্সা কোচ ফ্লিকের কাছে আলভারেজকে নিয়ে প্রশ্ন, যদিও বিষয়টি সুকৌশলে এড়িয়ে যান কোচ। আমি হুলিয়ানকে নিয়ে কথা বলতে চাই না, আমি শুধু ক্লাবের পরিস্থিতি নিয়ে কথা বলবো। অবশ্যই এই দল বদলের বাজারে আমরা বেশ কিছু ভালো ট্রান্সফার করেছি। আমাদের লক্ষ্যটা পরিষ্কার, তবে শেষ পর্যন্ত আমাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। কোচ হিসেবে অবশ্যই আমি সেরা দলটাই চাই। একই সঙ্গে আলোচনায় আলেহান্দ্রো বালদের ভবিষ্যৎ নিয়েও। ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের খবরের মাঝেও লা লিগার ম্যাচটির জন্য বালদেকে স্কোয়াডে রেখেছেন ফ্লিক। বালদে বিলবাও ম্যাচের স্কোয়াডে থাকবে। সে খেলবে কিনা সে সিদ্ধান্ত হয়নি, আমি তার সঙ্গে কথা বলেছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো সে আমাদের সঙ্গে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। সে মাত্র 22 বছরের একজন তরুণ খেলোয়াড় এবং তার অনেক সম্ভাবনা আছে। দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনার কিছু হিসাব এখনো অমীমাংসিত। তবে মাঠে বিলবাওয়ের বিপক্ষে ফ্লিকের দলের পরিকল্পনা বেশ স্পষ্ট। আক্রমণের গতি আর পজিশন দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা। এই আক্রমণ ভাগের গতি সামলানো বিলবাও রক্ষণের বড় পরীক্ষা। ম্যাচের আগে আলাদা নজর লামিন ইয়ামালের দিকে। এলচের বিপক্ষে গোল না পেলেও আক্রমণে ছিলেন সক্রিয়। তবে লামিনে একজন জিনিয়াস, এটা আমরা সবাই জানি। 3 সপ্তাহ ছুটিতে ছিল সে, এরপর মাত্র কয়েকদিন অনুশীলন করেছে। তাই এখনই তার সেরা পর্যায়ে থাকা সম্ভব নয়, এটাই স্বাভাবিক। আমাদের ধাপে ধাপে এগোতে হবে যাতে সে আবার নিজের সেরা অবস্থায় ফিরতে পারে। দু দলের মুখোমুখি শেষ 5 দেখার সবকটিতেই জিতেছে বার্সেলোনা। বিলবাওয়ের জালে দিয়েছে 15 গোল। নূরে জান্নাত, সময় সংবাদ। ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে এসে জমে উঠেছে হুলিয়ান আলভারেজের দল বদল নিয়ে নাটকীয়তা। ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতেন আগ্রহী নন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড, যার কারণে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার ফোন কল অ্যাথলেটিকো তারকা রিসিভ করেননি বলে দাবি গণমাধ্যমে। এদিকে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন আলভারেজের জন্য তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। অ্যাথলেটিকো মাদ্রিদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না হুলিয়ান আলভারেজের। মৌসুমের প্রথম ম্যাচে নিজ ক্লাবের সমর্থকরাই দিয়েছে দুয়োধ্বনি। আলভারেজ বার্সেলোনায় যেতে চান, সেটাও একরকম ওপেন সিক্রেট। অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ নাখোশ এই স্ট্রাইকারকে নিয়ে। 26 বছর বয়সী তারকা ফুটবলারকে বিক্রি করে নতুন খেলোয়াড় কেনার টাকা তুলতে চায় রোজি ব্লাঙ্কোস, কিন্তু বিপত্তি বেঁধেছে আলভারেজের একগুঁয়ে সিদ্ধান্তে। আলভারেজকে দলে টানতে মুখিয়ে আছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। এমনকি গানার্স ম্যানেজার মিকেল আর্তেতা তাকে সরাসরি ফোনও করেছিলেন, কিন্তু এল চিরিঙ্গুইতোর সূত্রে জানা গেছে আর্তেতার ফোন কল রিসিভ করেননি আলভারেজ। প্রিমিয়ার লিগে আর না ফেরার শক্ত অবস্থান থেকেই আর্সেনাল কোচের প্রস্তাব শুনতেও আগ্রহ দেখাননি আর্জেন্টাইন ফরওয়ার্ড।
ইংল্যান্ডের পথ বন্ধ হওয়ায় এখন একমাত্র বিকল্প বার্সেলোনা। বার্সার সভাপতি ও নীতি নির্ধারকরাও ওত পেতে আছেন পরিস্থিতির সুবিধা নিতে। বেশ আগেই তারা 100 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির প্রস্তাবও দিয়ে রেখেছে। এর মাঝেই বার্সেলোনাকে নিয়ে কড়া সমালোচনা করেছেন অ্যাটলেটিকো সভাপতি এনরিক সেরেসো। জানিয়ে দুই ক্লাবের সম্পর্ক এখনও বেশ উত্তপ্ত। তবে বার্সেলোনা আবারও জানিয়েছে আলভারেজকে দলে নিতে তারা আগ্রহী। আতলেটিকোকে বার্সা যে প্রস্তাব দিয়েছে লাপোর্তার প্রত্যাশা সেটায় রাজি হবে মাদ্রিদ কর্তৃপক্ষ। সত্যি বলতে হুলিয়ান আলভারেজের প্রতি আমাদের এখনো আগ্রহ রয়েছে। আমরা চাই আমাদের প্রস্তাবটি তারা গ্রহণ করুক। অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতি সম্মান রেখেই এটা বলছি। তারা যদি এই গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তাকে বিক্রি করতে রাজি থাকে তবে আমাদের দেওয়া প্রস্তাব অনুযায়ী তাকে কিনতে আমরা প্রস্তুত। এই বার্তাটি আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। নিজেদের আর্থিক দিক সামলাতে যেমন আলভারেজকে বিক্রি করা জরুরি, তেমনি ঘরের তারকাকে সরাসরি প্রতিদ্বন্দ্বীর হাতে তুলে দিতেও নারাজ অ্যাটলেটিকো। এখন দেখার বিষয় শেষ মুহূর্তে আলভারেজের নতুন ঠিকানা কোথায় গিয়ে ঠেকে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় কভার করা সাংবাদিকদের সিডনিতে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়া। সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তারেক হাসান শিমুলকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বিশেষ অতিথি উপল আমিন। একই অনুষ্ঠানে আত্মপ্রকাশ হয় অস্ট্রেলিয়ায় অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়ারও। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক রিপোর্টার হুমায়ুন কবির রোজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক রিপোর্টার ইমরান হোসেন। এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছেন সময় টিভির সাবেক ভিডিও এডিটর তৌহিদ হাসান টুটুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারামাট্টার মেয়র লর্ড মার্টিন জাইতার। এ সময় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া টেস্ট কভার করতে যাওয়া সকল সাংবাদিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। তাদের আমি নাম বলছি, মোহাম্মদ মানিক, সে ওকে দেখলাম এটা নিয়ে ও অনেক আশাবাদী। আমি এখানে কোথায় এসে উঠবে বা এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএল নিয়ে 2 বছরের মধ্যে তামিমের মত পরিবর্তনে হতবাক সাবেক বোর্ড প্রধান ফারুক আহমেদ। ক্ষমতার দ্বন্দ্বে আটকে আছে দেশের ক্রিকেট, প্রশ্ন তুললেন কোয়াপ নিয়ে। ইনজুরি ব্যবস্থাপনায় রিহ্যাবিলিটেশন সেন্টার করার পরিকল্পনা বিসিবির। মেডিকেল বিভাগকে ঢেলে সাজাতে চান কমিটির প্রধান। নিজস্ব অ্যাম্বুলেন্স ইউনিটের চিন্তা। ভারতকে জিততে দিল না সোনাল দিনুশা। টুইন সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে বাঁচালেন বাহাতি ব্যাটার। টপ এন্ড টি20তে নিউজিল্যান্ড এ দলকে হারালো বাংলাদেশ। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ সাব্বির। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।